हेलो फ्रेंड्स, आज के एक नतून दिन दिए शुरू हलो। प्रथमेই বলি তোমাদেরকে গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30টার মতন। আমি রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইলোরা, আর ওইখানে সাইট সিন যা আছে তা দেখবো। তার আগে আমরা এখানে স্টল আছে, এই যে লুচি তরকারি মিষ্টি সব দেয়। এই প্যাকেটটা নিতে গিয়েছিল, লাইন দিয়ে নিতে হয়। তো এইটার দাম নিয়েছে 5 টাকা করে, পার প্যাকেট 5 টাকা। তো আমি আজকে খাবো না বলে 2 প্যাকেটই নেওয়া হয়েছে 10 টাকা দুজনের জন্য, অভিনাদের জন্য। তো এখন এখানে কফির লাইন আর চায়ের লাইন দেওয়া হয়েছে। তো কফির লাইনে আমরা এখন যাব লাইন দিতে। সকাল সকাল এক কাপ গরম কফি না খেলে মেজাজটাও ঠিক থাকে না, আর বেশ ঠান্ডা ঠান্ডা সকালবেলায় আছে। একটু কফি খেলে আমাদের বেশ ভালোই লাগবে। তো চলো আমরা কফির লাইনে আমরা লাইন দিই। একটু লাইনে দাঁড়াতে হয়েছে কফির জন্য। সকালবেলা সবাই খায় কফি, চা, সবাই খেতে চাইছে। এখানে চা, কফি, দুধ এই তিনটেই পাওয়া যায় 3 টাকা করে। তো আমরা ইলোরা কেভের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখানে যে এখন আমরা গাড়িতে আছি সেটা 20 সিটের একটা ম্যাক্সি টাইপ গাড়ি। তো এটা আমরা সবাই মিলেই বুক করা হয়েছে। এখানে গ্রুপ থাকে, সেই গ্রুপ অনুযায়ী বুক করা হয়েছে। তো আমরা যেটা যাচ্ছি এখন সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট আছে মহারাষ্ট্রে। সেই ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টেই একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আছে, সেটা হচ্ছে ইলোরা কেভ। তো আমরা এখন ইলোরা কেভ যাব। হাইওয়েটা খুব সুন্দর। হাইওয়ের নাম্বারটা জানি না এটা কত নম্বর হাইওয়ে, যদি তোমাদের জানা থাকে অবশ্যই বলো। আর আমি এখানে বোর্ডে দেখতেও পেলাম না, তবে এদিকে ঔরঙ্গাবাদ লেখা আছে সেটা দেখতে পেলাম। তো এখানে আমরা ইলোরা কেভ ছাড়াও আমরা 2-1টা মন্দিরও দর্শন করব। আর একটা ঔরঙ্গজেবের ওয়াইফের সমাধি আছে বিবিকা মকবরা, সেটা আমরা যাইনি, আমরা বাসেই ছিলাম, তাই ওটা তোমাদেরকে দেখাতে পারবো না। তো গাড়ি আমাদের স্পিডেই চলছে। সামনে একটা ছোট্ট ঝিল দেখা যাচ্ছে বাঁ সাইডে, দেখতে পাচ্ছিলে কিনা জানি না। আর এই দিকের মাটিগুলো দেখো পুরো শুকিয়ে গেছে। আর এই বাবুল গাছ আছে, এগুলো চারিদিকে বাবুল গাছ, জিরাফের প্রিয় খাবার। এই দেখো তুলো চাষ হচ্ছে এখানে মহারাষ্ট্রে, চারিদিকে তুলো আর আখ। আগেই বলেছিলাম, এখনো বলছি, আগের ভিডিওতেও বলেছিলাম যে তুলো আর আখ, এখানে তুলো আর আখ চাষ খুব হচ্ছে। আর কিছু বাজরা, রাগি এগুলোও চাষ হয়, ছোট ছোট গাছ ওগুলো। এবার আমরা এগোচ্ছি ইলোরার দিকেই। এটা সিঙ্গেল রোড, একমুখী রাস্তা আছে। তো তোমাদেরকে যেটা বলার জন্য আমি উৎসাহিত সেটা হচ্ছে যে আজ যে আমরা সাইটটা দেখব সেটা 600 থেকে 1000 খ্রিস্টাব্দে বুদ্ধিস্ট আর জৈনদের কেভ বটে। এটা সেই ভারতীয় যে রক কালচার, মানে পাথরকে কেটে যে স্থাপত্য বানানো, তো আর অপূর্ব নিদর্শন আমরা ইলোরা কেভে দেখতে পাবো। দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়টা দেখছো ওইখানে ইলোরা কেভ রয়েছে। আমাদের অজন্তা যাওয়া হয়নি, 2বারই আমরা ইলোরা কেভই গেলাম। এর আগেও একবার এসেছি, আর এইটা আমাদের সেকেন্ড টাইম ইলোরা কেভ। তখন আমি ভিডিও বানাতাম না, তাই ওই ভিডিওটা নেই। এখানে পজ করে তোমরা দেখতে পারো মাইল স্টোনগুলো। একটু পরেই আমরা এই দেখো ইলোরা লেখা রয়েছে। আর মারাঠি ভাষায় ইলোরাকে বেইরুল বলে, আমি সেটা জানতাম না, পরে জেনেছি। তো এখানে সব জায়গাতে বেইরুল লেখা রয়েছে। দোকানগুলোতেও যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানেও বেইরুল লেখা রয়েছে। পাহাড়টা সামনের দিকে এগিয়ে আসছে। এইবারে দেখো একটা আন্ডারপাস থাকবে,
সেই আন্ডারপাসের আমরা ডান দিকে চলে যাব। এই দিকেই ইলোরা যাওয়া যাচ্ছে। এই দেখো আন্ডারপাসটা এলো, আমরা ডান দিকে সোজা চলে যাব। এবার সোজা গিয়ে এই দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই হচ্ছে ইলোরা যাওয়ার রাস্তা। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। প্রথমে এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা আগে ভিজিট করব। এখানে এবার আমাদের বাস দাঁড়াবে, একে একে সবাই আমরা নেমে যাব। তো আমরা চলে এসেছি। ইলোরাতে নেমে গেছি আমরা। তো এখন আমি এই পুজো দিতে যাচ্ছি জ্যোতির্লিঙ্গ মহাদেবের মন্দির এটা। তো চলো জ্যোতির্লিঙ্গতে পুজো দিই, তারপর ইলোরা কেভ ঢুকবো। চলে যাও চলে যাও তুমি চলে যাও। তো একটু আগেই যে তোমাদেরকে বলছিলাম যে আমরা একটা মন্দিরে পুজো দিতে যাব প্রথমেই, তো এটা কোনো নর্মাল মন্দির নয়, এটা 12 যে জ্যোতির্লিঙ্গ রয়েছে ভারতে, সেই 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম ঘৃষ্ণেশ্বর। তো এটা মহারাষ্ট্রে অবস্থিত। তাছাড়াও মহারাষ্ট্রে আমি এর আগে আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি আগের বারেই, সেটা হচ্ছে টম্বকেশ্বর। আরেকটা জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রে রয়েছে ভীমাশঙ্কর। তো 3টে জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রেই রয়েছে। তার মানে বুঝতে পারছো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টেই মহারাষ্ট্রে। তো আমরা এখন বাবা ঘৃষ্ণেশ্বরের কাছে পুজো দেবো। তা আমি যেতে পারিনি, আমি আর অরিন বাইরে দাঁড়িয়েছিলাম। এই দেখো লাড্ডুগুলো দেখো কি সুন্দর। আমরা লাড্ডু আর একটা ওই চাছি টাইপের কিছু ছিল আর কি, সন্দেশ টাইপের, সেটাও নিয়েছি। অরিন তো যা দেখছে তাই এটা নেব ওটা নেব, তাই আমি আর অরিন এইগুলো কিনলাম। আর দেবশ্রী পুজো দিতে গেছে। তো এই দেখো এগুলো কিনেছি, আর খেতেও খুব সুন্দর। আমি এখন যাচ্ছি, লাইনে দাঁড়িয়ে আছি। দেখো জ্যোতির্লিঙ্গের পুজো দিতে, মহাদেবের মন্দির এটা। কত বড় লাইন তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে এত বড় আছে, আবার এদিকে এত বড় আছে। তাও অনেকটা পর্যন্ত এগিয়ে এসেছি। প্রত্যেক ধর্মীয় স্থানেই আমি দেখেছি এইরকম মেলা টাইপের দোকানগুলো থাকে, যেখানে ঠাকুরের যে জিনিসপত্র সেগুলো তো পাওয়া যায়, পুজোর সামগ্রী। এই দেখো বাবা ঘৃষ্ণেশ্বরের মন্দির। আমি আগের বারে এসে দর্শন করতেও পারিনি, এবারেও, কারণ বাইরেই আমি পাহারা দিচ্ছিলাম। মোবাইল তারপরে জিনিসপত্র যা নিয়ে এসেছি এগুলো রাখার জায়গা নেই। তবে চেষ্টা করব পরের বারে আমি পুজো দিতে, আর দেবশ্রীকে রাখবো বাইরে। তো এই যে বলতে বলতে যেটা বলছেন যে এখানে মেলার মতন দোকান রয়েছে। আর একটা কথা, এখানে আখের রস খুব ভালো। এই দেখো এখানেও অ্যাড্রেসে দেখেছো, এই দেখো বেইরুল লেখা রয়েছে। তো তোমরা পজ করে দেখতে পারো, এখানে কোথাও ইলোরা লেখা রয়েছে না। তো দেবশ্রী লাইনে এখনো দেখো কত লাইন, যে ও এখনো ঢুকতেই পারেনি মন্দির পরিসরে। তো এখানে দাঁড়িয়ে রয়েছে, এবার আশা করি ও একটু পরেই ঢুকে যাবে। কতক্ষণ টাইম লাগে দেখি, কারণ আমাদের তো এইখানেই অনেক টাইম লাগছে। এই বলতে বলতে আমরা আবার আরেকটা, যাকে দেবশ্রী পুজো দিতে গেছে তাকে, এখানে পাশে একটা হনুমানের মন্দির, বজরংবলীর মন্দির আছে, আর একটা যজ্ঞ কুণ্ডু টাইপের রয়েছে। তো সেগুলো দেখতে আমরা এখানে চলে এলাম। এই দেখো সেই যজ্ঞ কুণ্ডু, এখানে সমস্ত যজ্ঞ হয় আর কি। তো সাদা কাপড় দিয়ে বাউন্ডারি করা রয়েছে। তো প্রত্যেকবার আমরা আগেরবারও এসে এটা দেখেছিলাম, কিছুক্ষণ এখানে টাইম কাটালাম আমি। এই দেখো গণেশজির মূর্তি রয়েছে এখানে, সিদ্ধিবিনায়ক। অরিনকে নিয়ে একটু সেলফি স্টিকে ভিডিও তুলে নিচ্ছি। জানো কেমন লাগছে, খেয়ে বলো কেমন লাগলো। পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। এসে এখানে 1 গ্লাস করে আখের রস করছিল, দেখছিলাম। 1 গ্লাস করে আখের রস আমরা নিয়ে নিলাম। তো পুজো দেওয়ার পর কিছু তো খেতে হবে, তাই আখের রসটাই খাই, এখন এনার্জি পাবো। অনেকটা এখনো চলতে হবে, ঘুরতে হবে, অনেক কিছু দেখার বাকি আছে। তো চলো এই আখের রসটাকে একটু এনার্জি নিয়ে নিলাম। তো এনার্জি নেওয়ার পর আমরা আখের রসটা খেয়ে আবার আমরা যাব ইলোরা দেখতে। মন্দির দর্শন হয়ে আমরা এবার একটু একটা হিল এরিয়ার ওপর দিয়ে উঠছি, মানে যেটাতে আমরা ইলোরা কেভ যাব। তো ইলোরা কেভ যাওয়ার আগে আবার একটা মন্দির পড়বে, তো সেই মন্দিরে আবার দর্শন করব।
তারপরে ইলোরা কেভ আছে। তো এই দিকটা ঘাটি এরিয়ার মতন লাগে, আমাদের যেমন ঝাড়খণ্ডে দেখেছি ওই পাত্রাত্তু দিকে যেতে যেমন রাস্তাটা, ওই রকম টাইপের রাস্তা এখানেও রয়েছে। খুব একটা হাইট নেই, কম হাইটের, আর ট্রাফিক ঠিকঠাক আছে। এই দেখো যে গাড়িটা বলছিলাম, এই সেই গাড়ি, ম্যাক্সি টাইপের গাড়ি, ওই ফোর্স কোম্পানি থেকে। তো এখানে আমরা কয়েকজন রয়েছি, এরা একটা গ্রুপ থাকে, সেই গ্রুপ করা হয় এবং এই গ্রুপের করে আমরা যাচ্ছি। আর আমাদের ভাড়া লেগেছিল 650 টাকা পার হেড, কারণ রাস্তাও বহুত দূর রাস্তা, মানে তোমার প্রায় আপ অ্যান্ড ডাউন মিলে আমরা আজকে সারা দিনে অলমোস্ট 400+ কিলোমিটার জার্নি করব। তো সেই হিসাবেই ভাড়াটা তো বুঝতেই পারছো, তারপর এতগুলো জিনিসও আছে দেখাবে। পাহাড়ের মধ্যে বাস চলেছে, আর এই রকম দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আমি আর অরিন সামনের সিটেই বসেছি, ড্রাইভারটাকে বললাম যে দাদা ভিডিও করব, ওই জন্য একটু আগের সিটটা দিন। আমরা পৌঁছে গেছি এখন শ্রী ভদ্রা মারুতি সংস্থা খুলতাবাদে। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। তো এখানে এটা ইলোরার মধ্যেই পড়ছে। তো আমরা দেখি চলো মন্দিরটার ভিতরে যাই। এখন সময় হচ্ছে 2:20 বাজছে। তো আমরা চলে এসেছি এই মন্দিরের ভিতর, চলো প্রবেশ করছি এই মন্দিরে, বজরংবলীর মন্দির। এই লাড্ডুগুলো, প্রত্যেকটা লাড্ডু পিস কত করে? ये क्या है? ये नारियल। अच्छा, कितना करके? 20 का। कौन सा? ये 20 का। और ये वाला लड्डू ठीक है, हम दर्शन करके आते हैं। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। এখানে দুটো লাইন রয়েছে, একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য। তো এই দেখো লেডিস লাইন ওইদিকে রয়েছে, আর এটা আমাদের ছেলেদের লাইন। দেবশ্রী ভুল করে এদিকে এসে গেছিল, তারপর ওকে বললাম যে তুমি ওই লেডিস লাইনের দিকে দাঁড়াও। আর তোমাদেরকে মন্দিরটা একটু এই ফাঁকে দেখিয়ে নিলাম, কারণ ভিতরে ফটো তুলতে দিচ্ছে না। তো আমি চেষ্টা করব তোমাদেরকে বজরংবলীর সহিত মূর্তিটার ছবি এই দেখো তুলে দেখাচ্ছি। এখানে বজরংবলী শুয়ে রয়েছে। তো আমি আর জিজ্ঞেস করলাম না এখানে কাউকে যে শুয়ে কেন রয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, মানে কোনো নিশ্চয়ই এই ব্যাপারে কোনো ইভেন্টস ঘটনা আছে যার জন্য বজরংবলী এখানে শুয়ে রয়েছে। তো এই মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই দেখো এই এখানে উমেন আর নট অ্যালাউ লেখা রয়েছে, তার মানেই বুঝতে পেরে গেছো যে এটা গহরাজের মন্দির। আমি গহরাজের এখানে এই দেখো তেল ঢালছি। তো এখানেও গহরাজের মন্দির রয়েছে। মহারাষ্ট্রে গহরাজের মন্দির প্রায় সব জায়গাতেই আমি দেখতে পেয়েছি, যেখানে যেখানে গেছি। নাগপুরেও গহরাজের বিশাল বড় মন্দির রয়েছে। তো অরিনও প্রণাম করে নিচ্ছে, আমিও বাবা গহরাজকে প্রণাম করে নিলাম। এই যে পাশেই বলেছি একটা শিবলিঙ্গ রয়েছে, আর এই দেখো গহরাজের মূর্তিটা। তেল সবাই ঢালছে, আমিও তেল ঢাললাম, বাবাকে প্রণাম করে নিলাম। ইলোরা কেভে। তো এখানে আমাদের প্রথমে টিকিট কাটতে হবে, তারপর আমরা সবকিছু দেখতে পাবো। তো চলো তোমাদের টিকিট কাউন্টারে প্রথমে নিয়ে যাই, আমরা যাই টিকিট কাটতে। তো ফাইনালি আমাদের আজকের যে মেন দর্শনীয় স্থান ছিল সেটা হচ্ছে ইলোরা কেভ। আমরা এসে গেছি, এখানে টিকিট নিয়ে নিয়েছি আমরা। আমাদের টিকিট পড়েছে পার হেড 40 টাকা করে। আর যেহেতু সঙ্গে ক্যামেরা ছিল, ভিডিও ক্যামেরাই ছিল, তাই সেহেতু 25 টাকা আরও এক্সট্রা লাগলো। তো এটাতে আমরা সারা দিন থাকতে পারবো, মানে 5টা অবধি থাকতে পারবো। তো অতক্ষণ থেকেও আমরা শেষ করতে পারবো না, তোমাদেরকে একটু পরেই তোমরা বুঝতে পারবে। এই দেখো সেই ইলোরা কেভ, যেটা 600 থেকে 1000 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তো একটা জিনিস বলি, এই যে কেভটা দেখছো, এই কেভটাতে তোমরা কোথাও রুফ দেখতে পারবে না, কারণ এখানে এমনভাবে তৈরি করা আছে এখানে রুফ নেই।
তার মধ্যে সব থেকে যে এই প্রথম যে কেভটা দেখছো যেখান দিয়ে দরজাটা রয়েছে এটা 16 নম্বর কেভ। এখানে এরকম 32টা না 33টা কেভ আছে, আমরা ওইরকমই দেখেছিলাম। তো 16 নম্বর কেভে একটা লার্জেস্ট মোনোলিথিক রক রয়েছে, যেটা কৈলাস টেম্পল চ্যারিয়ট শেপের রয়েছে, মনুমেন্ট টাইপের। এটা লর্ড শিবার উদ্দেশ্যে বানানো হয়েছে, একটু পরেই দেখাবো তোমাদেরকে। এই যে এটাই হচ্ছে 16 নম্বর কেভ, এটাই মেন অ্যাট্রাকশন যতগুলো কেভের মধ্যে। কিন্তু আমার 16 নম্বর কেভের থেকেও আমার ওইদিকে যেগুলো ওই 9, 10, 8 নম্বর কেভগুলো আছে ওগুলো খুব সুন্দর লেগেছিল। কিন্তু এখানে লোকরা বলছে যে 16 নম্বরটাই মেন আকর্ষণ। তো এখানে সিঙ্গেল একটা মনুমেন্ট রয়েছে কৈলাস টেম্পল। আর এখানে এই দেখো ম্যাপ রয়েছে, প্রত্যেকটা কেভের টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, তো তোমরা পজ করে দেখতে পারো। আর এখানে পুরো বিবরণটা দেওয়া আছে, এই বিবরণটাতেই দেখে আমি পড়েছিলাম। আর এটা রক কালচার সব থেকে বড় নিদর্শন, আমরা ভারতীয়রা যে রক কালচার করি আর কি। এখানে ছোট এমনি তো দেখাচ্ছে 34টা এরা গুহা, কিন্তু স্থানীয় লোকরা বলছে এখানে মোর দেন 100 কেভস রয়েছে। আমরা এখন ইলোরা কেভে ঢুকে গেছি, এখানে 1 থেকে 34টা কেভ আছে। তো আমরা এখন যেটা সামনে এসেছি সেটা হচ্ছে 16 নম্বর কেভ। আমরা এখন 16 নম্বর কেভ তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। এই দেখো, এখানে কোনো একটা স্কুল থেকে হয়তো এদেরকে এক্সকারশনে নিয়ে এসেছে, এই ইলোরা এক্সকারশনে নিয়ে এসেছে। ছেলেমেয়েরা এখানে এক্সকারশনে এসছে, তোমরাও দেখে নাও কত বড় ইলোরা কেভ। ঔরঙ্গাবাদ থেকে আমরা আসছি, তো ঔরঙ্গাবাদ থেকে এটা কত দূর হবে? ঔরঙ্গাবাদ যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমরা থেকে সিডনি থেকে আসি, সিডনি থেকে 119 কিলোমিটার দূরে। তো এই দেখো, এটা ইলোরার গুহা চিত্রের যে স্কাল্পচার, সেই স্কাল্পচারগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আরেকটা কথা বলে দিই যে এই ইলোরা এর নামটা কিন্তু অ্যাকচুয়ালি আগে যে ছিল সেটা ইল্লুরপুরম থেকে ইলোরা বা ভেইরুল, এই যে কথাগুলো এগুলো এসছে। এখানে সব বিভিন্ন স্কাল্পচার রয়েছে, আর দেবদেবীর মূর্তিগুলিও রয়েছে, শিবের মূর্তিও রয়েছে, এখানে নটরাজের মূর্তি রয়েছে। খুব সুন্দর করেছে, এখনকার মিস্ত্রিরা এগুলো বানাতেই পারবে না। আর এটা ওয়েস্টার্ন ঘাটের পাহাড়। দেখো, আমরা উপরে উঠে গেছি। আমরা সবাই ইতিহাসে পড়েছি গুপ্ত সাম্রাজ্যের কথা, তো সেই আমরা চোখে দেখছি গুপ্ত সাম্রাজ্যের নিদর্শন। ইলোরা থেকে এই যে গুহা চিত্রগুলো আছে সবই গুপ্ত সাম্রাজ্যের নিদর্শন। তো এখানে একটা মন্দির আছে গুপ্ত সাম্রাজ্যে যারা ছিলেন তারা শিবের উপাসক, শৈব যাদেরকে বলে, তাই এখানে শিবের মন্দির আছে। ইতিহাসের পাতায় যেগুলো পড়েছিলাম সেগুলো আজ চাক্ষুষ করছি। এর আগে যে তোমরা দেখলে ওইটা হচ্ছে 16 গুহা, 16 বি, ওইটা বি ছিল, আগেরটা ছিল 16 বি, ওটা আগে, আর এটা হচ্ছে 16 এ। এই দেখো লেখা আছে এখানে কেভ নাম্বার 16A। বল, ওই যে উঠে যাবো আমরা। দেখো এখান দিয়ে আমরা উঠবো ওপরটাতে, চলো আমরা দেখে আসি। আমরা এখন যেখানটা দিয়ে উঠছি এরই নিচে রয়েছে 16B কেভ আর 16A, দুটো একসঙ্গেই রয়েছে, পাশাপাশি মানে পরপরই রয়েছে, এগুলো সেপারেশন বোঝা মুশকিল। তো এখানে দেবশ্রী একটু উঠছে, অরিনও উঠে যাচ্ছে। তো দেবশ্রীর যেহেতু শ্বাসকষ্ট থাকে তাই ও বেশি দূর উঠতে পারবে না, ও এখানে সামনেই বসবে। অরিন অনেক দূর চলে যাবে। এই দেখো 16A 16B, ওই যে দূরের রাস্তাটা দেখছো ওটা দিয়ে আমরা এলাম। দেবশ্রী এখানে বসে রয়েছে কারণ ও আর পাচ্ছে না, হাঁপিয়ে গেছে। আর এই দেখো, একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে ওই চ্যারিয়ট যেটা টেম্পলটা, সেটা এই দেখো ওই ডান সাইডেই রয়েছে। এই দেখো এই সেই টেম্পল, এটা সব থেকে বড় লার্জেস্ট, যতগুলো রক রয়েছে তার মধ্যে
সব থেকে বড় স্কাল্পচার এখানেই রয়েছে 16A-তেই আর 16B-তেই। তো 16B-টাই মেন মুখ্য। তো 16A 16B দুটোই পাশাপাশি আছে বলেই ওই জন্য 16টা, বাকিগুলোর ক্ষেত্রে নাম আছে যেমন 17, 18। ফাইনালি চলে এসেছি, দেবশ্রী পাশে রয়েছে, দেখে নাও। এই দেখো দেবশ্রী পাশে রয়েছে। আমরা এখন ইলোরা এক্সপ্লোর করছি। সামনে দেখো পাহাড় কেটে কি সুন্দর নিখুঁত কারুকার্য জিনিসগুলো বানিয়েছে, হাতি, ঘোড়া, দেবদেবীর মূর্তি, এভরিথিং ইজ ফাইন। প্রত্যেক কটা জিনিসই এখনকার টেকনোলজি এখানে হার মানবে। এটা ফুললি কাটিং এজ টেকনোলজির মতন ইউজ করেছে। একটা পাহাড়কে, আস্ত পাহাড়কে এইরকম বানিয়ে দিয়েছে। দেখো তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না, পুরো গোটা পাহাড়টা এখানে যা কিছু দেখছো একটা সিঙ্গেল রক, জাস্ট সিঙ্গেল রকের মধ্যে পুরো ইয়েটাকে বানানো হয়েছে। দুবার হলো, দেবশ্রীরও দুবার হয়েছে। সরি, হ্যাঁ দেখো অজন্তার ইলোরা সেম থাকার জন্য আমার বারবার ডিস্টার্ব হয়ে যায়। আমি অনেক সময় গুলিয়ে যাই আর বারবার অজন্তাই বলে ফেলি। হ্যাঁ, ইলোরা আমার দুবার হয়ে গেল। পেছন দিকে রক কাটিং বিভিন্ন মূর্তিগুলো খুব সুন্দর লাগছে। আচ্ছা, তোমরাও টাইম পেলে অবশ্যই আসবে। এই ফিলিং আমি যা করছি তোমরাও সেটাই করবে। এখানে আসলে বুঝতে পারবে যে আগেকার যুগের কারুকার্য কতটা গভীর এবং কতটা মননশৈলী। এখানে ওপরে এরকম গুহার সাইডে এরকম সরু গলি রয়েছে। সেই গলির মধ্যে দেবশ্রী হেঁটে একটু আনন্দ উপভোগ করে নিতে চাইছে জায়গাটাকে। আবার আমরা একটা অন্য কেভে চলে এসেছি। তো এখানে ভোলে শঙ্করের একটা শিবলিঙ্গ রয়েছে। দেখেই মনে হচ্ছে যে এই জায়গাটা বহুত পুরনো দিনের অনেক সংস্কৃতি বহন করছে। আর এখানের এই দেখো প্রত্যেক কটা একটার পর একটা কেভ এক্সপ্লোর করেই যাচ্ছি। আমার তো মনে হয় এখানে পুরো গোটা দিনটা সকাল থেকে সন্ধ্যে অবধি থাকলেও না তাও আমরা শেষ করতে, কারণ আমরা এখানে যে তোমরা দেখেছিলে ওই 16A 16B ওখান থেকে শুরু করে ওই 2 নম্বর 3 নম্বর পর্যন্ত যেতে পেরেছিলাম, কিন্তু 17, 18, 19 আমাদের যেদিক দিয়ে ঢুকেছিলাম তার বাঁ সাইডে ছিল, সেগুলো তো আমরা এক্সপ্লোর করতেই পারিনি। দেখো কত সুন্দর স্কাল্পচারটা। পাহাড়টা কিন্তু অনেক দিন আগে পুরোটাই ছিল, যেগুলোকে কেটেই এরকম মন্দির বানিয়ে দিয়েছে। এখানেও এই দেখো কেভ নাম্বার লেখা রয়েছে দেবশ্রী, সেটা এখন আমরা 14 নম্বর কেভে এসেছি। বুঝতে পারছো কতটা টাইম পেরিয়ে গেল, 16 থেকে 14 মানে দুটো কেভ আসতে পেরেছি। তো এই রকম টোটাল 32টা কেভ রয়েছে। আর প্রত্যেক কটার ভিতরে ঢুকে ঢুকে এক্সপ্লোর করা সম্ভব নয়। যদি সেটা করতে হয় তাহলে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে এবং একদিন নয়, অন্তত আমার হিসাবে 2-3 দিন লাগবে মানে সব কটা এক্সপ্লোর করতে। চেষ্টা করব এর পরের বারে যখন আসব তখন আমি পুরো সারা দিন থেকে এটা এক্সপ্লোর করব। উপরে আমাদের ছাদ থাকে, এখানে দেখো উপরে পাহাড়। তোমাদের দেখালাম ওইটা পাশেরটা, এই দেখো পাশেরটাই হচ্ছে 13 নম্বর গুহা, পেজ নাম্বার 13। দেখে নাও এই যে লেখা আছে পেজ নাম্বার 13। তো চলো সামনে চলো, আরো আছে দেখাই তোমাদের। বাস, এবার কেভ নম্বর 13টাকে মনে রাখার জন্য আমরা সেলফি স্টিকে আমাদের একটা ছোট্ট ভিডিও একটু ক্যাপচার করে নিলাম। আমরা চলে এসেছি গুহা নাম্বার 12তে। লেখা আছে এখানে কেভ নাম্বার 12, নিচে লেখা আছে ইংলিশে, মাঝখানে লেখা আছে গুফা ক্রাম 12, আর এখানে মারাঠিতে লেখা আছে লেনিকা 12। পড়তে পারি না মারাঠিটা, তাও করলাম। চলো এসে ওপরটা দেখাই তোমাদের। এটা আমি অবাক হয়ে গেছি যে কি করে এসব বানানো হয়েছে। ঘুরবে আমার সঙ্গে সঙ্গে ঘুরো, এটা এত সুন্দর মানে ওয়ান্ডারফুল প্লেস। তোমরা অবশ্যই একবার এসো, সিডি আসলে এই জায়গাটা যেন মিস না করো। দুতলা 3তলা সব বানানো হয়েছে, এগুলো পাহাড় কেটে কেটে। দেখে মনে হচ্ছে যে ইটালির কোনো কলোসিয়াম টাইপের, যেগুলো রোমান স্থাপত্যের নিদর্শনের মতন লাগছে। আমি জীবনেও এইরকম জিনিস দেখিনি। এর আগে আমি অজন্তা এই ইলোরা এসেছিলাম। সরি গাইস, বারবার আমি অজন্তাই করছি। হ্যাঁ, কারণ
আমি মনে হয় আমার যে প্রনাউন্সিয়েশন মিস্টেক হচ্ছে সেটা হচ্ছে অজন্তা এ দিয়ে আসে বলে আলফাবেটিক্যালি, তাই আমি মুখ দিয়ে আমার অজন্তা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ পেছনে পুরো মনে হচ্ছে যেন রোমান স্কাল্পচার আছে, আমি কোনো ইটালিয়ান কোনো স্কাল্পচারের কাছে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, তো এই জায়গাটা খুবই সুন্দর। এটা গুহা নম্বর বা কেভ নাম্বার 14 না গো জানো, এটা কেভ নাম্বার 12 ও সরি কেভ নাম্বার 12। তো এই দেখো দেখতে পাচ্ছ এখন আমরা কেভ নাম্বার 11-এ প্রবেশ করছি। তো কি হারে টাইম যাচ্ছে বুঝতেই পারছো, প্রায় বিকেল হতে চললো। 16 থেকে কেভ নাম্বার 11-এ, তাও তো বেশিক্ষণ টাইম দিচ্ছি না। মানে এগুলোকে উপভোগ করতে গেলে না আমি তো বলবো যে কয়েকটা দিন লাগবে। তোমরা যদি পারো হাতের সময় দেখে, যে আর কি মানে নেচারকে ভালোবাসে, প্রকৃতিকে এবং একাকিত্ব ভালোবাসে, সে এখানে অনেকক্ষণ টাইম কাটাতে পারে। এটা খুব ভালো জায়গা। আর এই দেখো এই জায়গাটা দেখে তোমাদের নিশ্চয়ই কিছু মনে পড়ছে, আমার এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেটা দেবশ্রী ডান্স করেছিল লাড়কি বাড়ি আঞ্জানিতে। তো ওটার শ্যুটটা এখানেই হয়েছিল, কারণ ওটার ভিডিওটা আমরা আগে দিয়ে দিয়েছিলাম, আর এগুলো এডিট করার ব্যাপার ছিল বলেই এই ভিডিওগুলো পরে আসছে। তো এইখানেই সেই ডান্স করেছিল দেবশ্রী। তো তোমাদেরকে সেই ডান্সের কিছু মুহূর্ত আমি আবার তুলে ধরলাম। আর একটা কথা বলে কি, আগের বারে কপিরাইট লেগে গেছিল ওটাতে, তো এইবারে আর গানটাতে আমরা দিইনি, জাস্ট তোমাদেরকে ওই সিনটা দেখাচ্ছি যে যেখানে ও ডান্স করেছিল। এইটাই সেই কেভ নাম্বার 11। এটা হচ্ছে কেভ নাম্বার 10। এই গুহাটা একবার দেখো, আরো সুন্দর গুহাটা। এখানকার কারুকার্যটা একবার দেখো, কত সুন্দর নিখুঁত করা হয়েছে। এগুলো উপরে পরবর্তীকালে করা হয়েছে। তো কেভ নাম্বার 10 পর্যন্ত দেখেই দেবশ্রীর অবস্থা খারাপ হয়ে গেছে। ও আর পাচ্ছে না, কারণ হাঁটতে হাঁটতে ওর একটু হাঁপানির টাইপ রয়েছে, অ্যাস্থেমা রয়েছে, সেই জন্য ও আর পাচ্ছে না। আর এইদিকে একটা ঝর্ণা রয়েছে বাঁ সাইডে, দেখো এই ঝর্ণাটা। তো এই দেখো পরপর যে বললাম, এটা আমরা এখন 10 নম্বরে রয়েছি। এবার 10, 11, 10, 11 নয়, 10, 9, 8, 7 করে ওদিকে 1 নম্বর আছে। তো দেবশ্রী আর পাচ্ছে না, তো আমরা এই পর্যন্তই যাব আজকে। আর অরিন চলে গেছে ওই দিকে, দূরে আছে অরিন। ও মনে হয় 3, 4 ওইদিকে যে কেভগুলো রয়েছে সেই দিকে। এইদিকে পেছনে মাতা পার্বতী ভোলে শঙ্করের একটা মূর্তি রয়েছে গণেশকে নিয়ে। আর জায়গাটা দেখছো কত সুন্দর, ওপরে পাহাড় আর নিচে দেখো কি সুন্দর গুহাটা। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা মনে হচ্ছে রুম রয়েছে, হোটেল টাইপ রয়েছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এটা কোন একটা হোটেল। আর এই দেখো অরিন চলে গেছে অত দূরে, দেখেছো? ও মনে হয় ওটা 3, 4 নাম্বার গুহা হবে। তো যদি পরের বারে চান্স পাই তাহলে আবার আসবো। এই দেখো ভোলে শঙ্কর, মাতা পার্বতী, দেবশ্রী এখানে ভিডিও নিচ্ছে, আমরাও এখানে ভিডিও নিয়ে নিলাম এই জায়গাটা মনে রাখার জন্য। বলি গুড নাইট, রাত হয়ে গেছে। আমরা এই মাত্র বাস থেকে নেমেছি, এখন বাজে ঘুরতে সময় হচ্ছে 10:30। 10টার সময় গাড়ি থেকে নামিয়েছে আমাদের। তো আমরা যেখানে সাইনি বাসে আছি সেখানে খাবার দাবার রাত 8টা অবধি, 8:30 অবধি গ্লাস চলে। তো আমাদের তো এখন টাইম ওভার হয়ে গেছে, আর পাবো না, তাই আমরা এখানে রেস্টুরেন্টে একটা ঢুকেছি খাবার জন্য। এইখানে খাবার অর্ডার করা হয়েছে, থালি, পাঞ্জাবি থালি অর্ডার করা হয়েছে 2টো। আর আমার আর দেবের হচ্ছে পাঞ্জাবি থালি 2টো অর্ডার করেছি। আর আমার ছেলে অরিন খাবে চাউমিন। তো যেখানে যাবে সেখানে চাউমিন খোঁজে। বলো তো, বলবো তো বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে, ওর এখনো চাউমিনটা আসেনি। তো আমাদের দেখো দিয়েছে বাটার রুটি, 2 পিস করে দিয়েছে। আমি ওকে দিয়ে দিয়েছি, বাটার রুটি খাবো না। 2 পিস করে দিয়েছে বাটার রুটি। আর এই দেখো জিরা রাইস, মাই ফেভারিট জিরা রাইস। এইদিকে দিয়েছে পনিরের একটা তরকারি, এটা একটা মিক্সড ভেজ আছে, এটাও আর একটা পনিরের তরকারি আছে, এটা ডাল আছে, এটা দই আছে, আর পেঁয়াজ আছে, আর লেবু আছে। বাস, এটা হচ্ছে থালি।
আর ওইদিকে এখনো চাউমিনটা আসেনি, চাউমিনটা তোমরা দেখতেই পাবে, চাউমিন ওটা আমরা খেতে শুরু করি। সারাদিন না খেয়ে আছি, খাওয়া হয়নি কিছু, খিদে পেয়ে গেছে, এবারে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, ফাইনালি দেবশ্রী, আমি, হরিণ সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজ আমাদের শেষ হলো প্রায় 400 কিলোমিটারের জার্নি, যেটা সকাল একদম ভোরেই বেরিয়েছিলাম আর রাত 10টায় আমরা নেমেছি। বুঝতেই পারছো যে একদিনে এতটা ধকল। তো তোমাদের এই ইলোরা কেভ ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।